প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল ওয়াহেদ, সহকারী শিক্ষক, দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, যশোর সেনানিবাস। আজকে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সপ্তম শ্রেণী অধ্যায় 11 এশিয়ার কয়েকটি দেশ এর মধ্যে পার্ট 1 খ অংশ আলোচনা করব। প্রথমে তোমরা একটা চিত্র দেখতে পাচ্ছ। এখানে একটা ঐতিহাসিক স্থাপনা তোমরা দেখতে পাচ্ছ, যেটা দেখে আজকে ক্লাস নিয়ে ক্লাস সম্পর্কে একটা ধারণা করার প্রয়াস পেয়েছো। আশা করি বুঝতে পারছো যে আজকে আমরা কি নিয়ে আলোচনা করব। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ। আজকে আমাদের পাঠের বিষয় চীন। চীন দেশ সম্পর্কে আমরা আজকে জানব। শিখন ফল এই পাঠ শেষে শিক্ষার্থীরা চীনের আয়তন ও ভৌগোলিক অবস্থান বর্ণনা করতে পারবে। দেশটির অর্থনৈতিক ভিত মজবুত করতে কৃষি, শিল্প ও খনিজ সম্পদের ভূমিকা বিশ্লেষণ করতে পারবে। চীনের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ব্যাখ্যা করতে পারবে। চীন ও বাংলাদেশের ম্যাপ দেখলে এবং চীনের আমরা কিছু জিনিস আলোচনা করব, যেমন আয়তন, জনসংখ্যা, শিক্ষার হার, মাথাপিছু আয়। পাশাপাশি বাংলাদেশেরটাও তোমাদের শেখা হবে। তুলনামূলকভাবে আলোচনা করছি যাতে তোমাদের ভালোভাবে মনে থাকে। আয়তনের দিক দিয়ে চীন 95,98,089 বর্গ কিলোমিটার চীনের আয়তন। বাংলাদেশের আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার। জনসংখ্যার দিক থেকে চীন 140 কোটি। চীনের জনসংখ্যা 140 কোটি। এটি পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ এবং সর্বোচ্চ জনসংখ্যার দেশ। আর বাংলাদেশে সেখানে প্রায় 16 কোটি। শিক্ষার হার চীনে 86% আর বাংলাদেশে 62%। মাথাপিছু আয় চীনে 25,000 মার্কিন ডলার আর বাংলাদেশে 1200 মার্কিন ডলার। এখানে লক্ষণীয়, আয়তনের দিক থেকে চীন পৃথিবীর তৃতীয় বৃহত্তম দেশ। %95 চাইনিজ ছাড়াও উল্লেখযোগ্য কয়েকটি জাতির নাম, অর্থাৎ যারা চীনে বসবাস করে, এই 95% চাইনিজ। এছাড়াও আরও অন্যান্য জাতি বসবাস করে। তাদের মধ্যে মিয়াও, হুই, মঙ্গোলিয়া, তিব্বতি, জুয়াং, মাঞ্ঝু, উইঘুর প্রভৃতি জনসংখ্যার প্রভৃতি জনগোষ্ঠীর লোক বসবাস করে। এবার আমরা চীনের অবস্থানে দেখি। চীন এশিয়া মহাদেশের পূর্ব অংশের একটি দেশ। এর চীনের পূর্ব দিকে প্রশান্ত মহাসাগর, উত্তরে মঙ্গোলিয়া, রাশিয়া উত্তর এবং পশ্চিম অংশে অবস্থিত চীনের। আর দক্ষিণ দিকে ভারত মহাসাগর, হিমালয় এবং পশ্চিমে ভারতেরও কিছু অংশ অবস্থিত। তাহলে চীনের চতুর্দিকে কি কি অবস্থিত সেটা তোমরা বুঝতে পারলে। পূর্ব দিকে প্রশান্ত মহাসাগর, উত্তরে মঙ্গোলিয়া, রাশিয়া, পশ্চিমে ভারত ও রাশিয়া এবং দক্ষিণে ভারত মহাসাগর ও হিমালয় অবস্থিত। এককটা চীনের চারপাশের কয়েকটি দেশের অবস্থান সহ তালিকা প্রস্তুত করো। বন্ধুরা, তোমরা যারা একটু চেষ্টা করবে, তোমরা সবাই
এইটা প্রস্তুত করার জন্য স্কুল খুললে আমরা এটা দেখিয়ে দেব। চীনের সবচেয়ে বৃহত্তম নদী দুটি, দুটি নদীর একটি হচ্ছে হোয়াংহো আর একটি হচ্ছে ইয়াংসি। চীনে কৃষিজাত দ্রব্যের মধ্যে ধানই প্রধান। চীনের বিভিন্ন জাতের ধান রয়েছে। ধানই এদের প্রধান কৃষি পণ্য। এছাড়াও চীনের অর্থনীতি এখনো, যেহেতু বলছি আমরা কৃষি নির্ভর, সেহেতু শুধু ধান নয়, ধানের পাশাপাশি আরও অনেক জিনিস তারা উৎপাদন করে থাকে, যেমন গম, আলু, বিট, তুলা, তামাক, তৈলবীজ, আখ, পাম তেল। চীনের প্রধান শিল্পগুলো এবার আলোচনা করি। প্রধান শিল্পগুলোর মধ্যে লৌহ, ইস্পাত, সার, যন্ত্রপাতি, সিমেন্ট, চিনি, ঔষধ, এগুলো হচ্ছে চীনের প্রধান শিল্প। চীনের ভূগর্ভে রয়েছে মূল্যবান খনিজ সম্পদ, সেগুলো হলো অ্যালুমিনিয়াম, আকরিক লৌহ, তামা, স্বর্ণ, কয়লা। এবার দলীয় কাজ। ছেলেমেয়েরা কৃষি শিল্প অথবা খনিজ সম্পদ কিভাবে চীনের অর্থনীতিতে ভূমিকা রেখেছে 5টি করে পয়েন্ট লিখে নিয়ে আসবে। স্কুল খুললে আমরা এটা দেখিয়ে দেব। এবার চীনের প্রশাসনিক দিক থেকে চীনকে 22টি প্রদেশে এবং 5টি স্বায়ত্তশাসিত অঞ্চলে ভাগ করা হয়েছে। তাহলে চীন 22টি প্রদেশ এবং 5টি স্বায়ত্তশাসিত অঞ্চলে বিভক্ত। চীন ও বাংলাদেশের সাথে সম্পর্ক কিরূপ? 1. সৌহার্দ্যপূর্ণ, 2. বন্ধুত্বপূর্ণ, 3. অর্থনৈতিক। তাহলে বাংলাদেশের সাথে সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ, বন্ধুত্বপূর্ণ এবং অর্থনৈতিক। এবার আমরা একটু মূল্যায়ন করে দেখি। ছেলেমেয়েরা লক্ষ্য করো, তোমরা কি বলতে পারবে চীনের স্থানীয় নাম কি? চীনের বর্তমান জনসংখ্যা কত? তোমরা নিশ্চয়ই চিন্তা করছো এবং অনেকখানি বুঝেও ফেলেছ। এবার তাহলে উত্তরটা আমরা মিলাই দেখি। চীনের স্থানীয় নাম হচ্ছে ঝুংঘু, আর চীনের বর্তমান জনসংখ্যা 140 কোটি। চিত্রের দেশটির উত্তর দিকে কোন দেশ অবস্থিত? অর্থাৎ চীনের উত্তর দিকে কোন দেশ অবস্থিত? 1. মঙ্গোলিয়া। 4টি দেশ তোমরা দেখতে পাচ্ছ। দ্বিতীয় কোশ্চেন, চিত্রের দেশটির পূর্ব দিকে কোন মহাসাগরের অবস্থান? চিন্তা করতে থাকো তোমরা, দেখি এখন মিলিয়ে নিই। প্রথমটি হচ্ছে মঙ্গোলিয়া। তাহলে চিত্রের দেশটির অর্থাৎ চীনের উত্তর দিকে মঙ্গোলিয়া অবস্থিত। আর দ্বিতীয় কোশ্চেন, চিত্রের দেশটির পূর্ব দিকের কোন মহাসাগরের অবস্থান চীনের? তাহলে সেটার উত্তর হচ্ছে প্রশান্ত মহাসাগর। এবার বাড়ির কাজ করে নিয়ে আসবে। চীনের অর্থনীতি প্রধানত কৃষি নির্ভর। উল্লেখিত আলোচনার পরিপ্রেক্ষিতে তোমরা কিছু লিখে নিয়ে আসবে। এটা স্কুল খুললে আমরা দেখিয়ে দেব। আশা করি তোমাদের কিছুটা হলেও
শেখাতে পেরেছি এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে, এবং যেগুলো কাজ দিলাম এগুলো ঠিকভাবে করে নিয়ে আসবে। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল ওয়াহেদ, সহকারী শিক্ষক, দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, যশোর সেনানিবাস। আজকে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে আলোচনা করব। সপ্তম শ্রেণী, অধ্যায় 11, পার্ট 2 এর ক। প্রথমে তোমরা কিছু চিত্র দেখতে পাচ্ছ, আন্দাজ করো এগুলো কি হতে পারে। এগুলো আসলে কিসের ছবি? এগুলো হচ্ছে ক্যামেরা, রোবট। এগুলো কি যন্ত্র? ইলেকট্রনিক্স যন্ত্র। তাহলে ভালো মানের ইলেকট্রনিক্স যন্ত্র কোন দেশ তৈরি করে তোমরা বলতে পারবে? আশা করি পারবে। দেখা যাক কোন দেশ। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছ, দেশটির নাম হচ্ছে জাপান। আজকে আমরা বাংলাদেশের সাথে জাপানের বন্ধুত্ব ও সহযোগিতার যে সম্পর্ক, এটা অনেক দিনের সম্পর্ক। বাংলাদেশের পতাকা এবং জাপানের পতাকা অনেকটা একই রকম, শুধু সবুজ জায়গায় জাপানিদের সাদা। অনেকখানি একই রকম এবং আমাদের সঙ্গে তাদের অনেক গুরুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। আজকে আমরা এই জাপান নিয়ে আলোচনা করব। শিখন ফল, এই পাঠ শেষে শিক্ষার্থীরা কি কি শিখতে পারবে? জাপানের ভৌগোলিক পরিচয় বর্ণনা করতে পারবে, জাপানের কৃষিতে জলবায়ুর প্রভাব ব্যাখ্যা করতে পারবে, খনিজ সম্পদের উপর জাপানের নির্ভরশীলতা বর্ণনা করতে পারবে, বাংলাদেশের সাথে জাপানের সম্পর্কের বিভিন্ন দিক চিহ্নিত করতে পারবে। জাপান এশিয়ার একটি দেশ। এশিয়ার পূর্বের একটি দেশ। জাপান সাগর পূর্ব চীন সাগর, এই দুইটি সাগর জাপানকে এশিয়া থেকে বিচ্ছিন্ন করে রেখেছে। এশিয়া মহাদেশের পূর্ব প্রান্তে এই দেশটির অবস্থান। আর এই কারণেই জাপানকে সূর্যোদয়ের দেশ বলা হয়। দেশটির চারিদিকেই প্রায় সমুদ্র, চারিদিকেই সমুদ্র বেষ্টিত। এর মধ্যে গুরুত্বপূর্ণ দ্বীপ হোক্কাইডো, এরপরে হনশু, শিকোকু, আরেকটি হচ্ছে কিউশু। তাহলে ছোট বড় প্রায় 4000 দ্বীপ নিয়ে জাপান গঠিত। এর মধ্যে 4টি দ্বীপ প্রধান: হোক্কাইডো, হনশু, শিকোকু আর কিউশু। তাহলে 4000 দ্বীপ নিয়ে জাপান গঠিত। এর মধ্যে 4টি গুরুত্বপূর্ণ দ্বীপ হচ্ছে, প্রধান দ্বীপ হচ্ছে হোক্কাইডো, হনশু, শিকোকু আর কিউশু। জাপানের রাজধানী টোকিও। আয়তন 3,78,000 বর্গ কিলোমিটার। জনগোষ্ঠী
প্রায় 13 কোটি, 13 কোটি কিছু কম, প্রায় আমরা 13 কোটি বলতে পারি। রাষ্ট্রীয় নাম কিংডম অফ জাপান, স্থানীয় নাম নিহন বা নিপ্পন। শিক্ষার হার 100%। জাপানের ধর্ম শিন্টো। মাথাপিছু আয় 37,600 মার্কিন ডলার, অনেক বেশি। জাপানের আবহাওয়া। জাপানের জলবায়ু উষ্ণমণ্ডলীয়। গ্রীষ্মকালে আবহাওয়া আর্দ্র, পূর্বাঞ্চলে মৌসুমী জলবায়ু বিরাজমান। জাপানের উল্লেখযোগ্য কৃষি পণ্যের মধ্যে ধান, গম, আপেল, বিট, আখ, বার্লি, মিষ্টি আলু, সয়াবিন। তাহলে জাপান কৃষিতে অনেক সমৃদ্ধ। একসময় জাপান কৃষি প্রধান দেশ ছিল। তারা অনেক কৃষিদ্রব্য উৎপাদন করে, সেটা বুঝতে পারছ। জাপানের উল্লেখযোগ্য প্রাকৃতিক সম্পদগুলো হচ্ছে লৌহ, কয়লা, সীসা, ম্যাঙ্গানিজ, সোনা, রূপা, পেট্রোলিয়াম জাতীয় পদার্থ, গ্যাস। এগুলো হচ্ছে জাপানের উল্লেখযোগ্য প্রাকৃতিক সম্পদ। শিল্প। জাপান শিল্পে সমৃদ্ধ, বিশ্বের গুরুত্বপূর্ণ অন্যতম শিল্প প্রধান দেশ। শিল্পগুলো হচ্ছে গাড়ি নির্মাণ, ইলেকট্রনিক্স, বস্ত্র, যন্ত্রপাতি, ইস্পাত, কলকবজা, ঔষধ। তাহলে জাপান শিল্পে সমৃদ্ধ এবং উন্নত একটি দেশ। তারা গাড়ি নির্মাণ করে, ইলেকট্রনিক্স, বস্ত্র, যন্ত্রপাতি, ইস্পাত, কলকবজা, ঔষধ। এগুলো তাদের শিল্প সমৃদ্ধ করেছে। জাপান এবং বাংলাদেশের সম্পর্ক কিরূপ? জাপান এবং বাংলাদেশের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ, খুবই বন্ধুত্বপূর্ণ। একটা হচ্ছে কূটনৈতিকভাবে, বাণিজ্যিকভাবে, মানে অনেক বাণিজ্যিক চুক্তি আছে। এই চুক্তির অধীনে আমরা অনেক জিনিস আমদানি এবং রপ্তানি করে থাকি। বাণিজ্যিকভাবেও তাদের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক বিদ্যমান। শিল্পক্ষেত্রে অনেক শিল্পের জিনিসপত্র আমরা সেখান থেকে, জাপান থেকে আমদানি করি। প্রযুক্তিগত দিক থেকেও আমরা তাদের গুরুত্বপূর্ণ সহযোগিতা পেয়ে থাকি। অর্থাৎ আমাদের গুরুত্বপূর্ণ একটি সম্পর্ক জাপানের সঙ্গে আমাদের রয়েছে। মূল্যায়ন। জাপানের কত ভাগ মানুষ শিক্ষিত? 100 ভাগ, 90 ভাগ, 88 ভাগ, 80 ভাগ। শিক্ষার্থীরা, তোমরা কি বলতে পারবে জাপানের কত ভাগ মানুষ শিক্ষিত? দেখি উত্তর কি বলে। 100 ভাগ। তাহলে শতকরা 100 ভাগ লোক জাপানে শিক্ষিত। জাপানের জলবায়ু কেমন? চরম ভাবাপন্ন, উষ্ণমণ্ডলীয়, নাতিশীতোষ্ণ, সমভাবাপন্ন। উষ্ণমণ্ডলীয়। জাপানের প্রধান খনিজ সম্পদ কোনটি? পেট্রোলিয়াম,
লৌহ, ম্যাঙ্গানিজ, সোনা। তোমরা কি বলতে পারবে? চিন্তা করো, উত্তরটা আমি একটু পরে বলছি। দেশটির অর্থনীতির মূল চালিকা শক্তি হলো কৃষি, শিল্প, খনিজ সম্পদ, পশুপালন। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই চিন্তা করছো এবং বুঝতে পারছো উত্তরটা কি হবে। চলো দেখে নিই উত্তরটা কি হয়। তাহলে জাপানের প্রধান খনিজ সম্পদ লৌহ। দেশটির অর্থনীতির মূল চালিকা শক্তি হলো শিল্প। তাহলে জাপানের অর্থনীতির মূল চালিকা শক্তি শিল্প। তো বন্ধুরা, আজকে জাপান সম্পর্কে আমরা জানলাম। আগামী দিন অন্য কোনো বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজকের মতো বিদায়। জাপানি ভাষায় বিদায় বলে সায়োনারা। সবাইকে ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল ওয়াহেদ, সহকারী শিক্ষক, দ্য পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, যশোর সেনানিবাস। আজকে আমি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সপ্তম শ্রেণী অধ্যায় 11 এশিয়ার কয়েকটি দেশ পার্ট 2 এর খ আলোচনা করব। তোমরা একটি মানচিত্র দেখতে পাচ্ছ। এটি গ্লোব। এখানে যে দেশটি নিয়ে আলোচনা করব সেটার মানচিত্র গ্লোবে সেটা মানচিত্র নির্দেশ করছে। দেখা যাচ্ছে উত্তর পূর্ব এশিয়ার উত্তর পূর্ব অংশের একটি দেশ। যদি আমরা এটা আলাদা করে দেখি তাহলে দেশটি এরকম, এবং দেশটি একটি উপদ্বীপ। এর পশ্চিম অংশে এর উত্তর অংশে বেশিরভাগ জুড়ে চীনের সীমান্ত রয়েছে এবং কিছু অংশ রাশিয়ার সঙ্গে সংযুক্ত অর্থাৎ সীমান্ত রয়েছে, আর অন্য দিকগুলো সাগর দ্বারা বেষ্টিত, যেমন জাপান সাগর। পশ্চিম অংশটাও খানিকটা বেশিরভাগ জুড়েই সাগর। তো নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা আরো সহজ করে দিচ্ছি। এই দেশটি দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। পতাকা দুটি, এই দুই দেশের দুটো পতাকার ছবি দেখা যাচ্ছে। তাহলে যা নিয়ে আলোচনা করতে যাচ্ছি তার অনেক কিছু তোমাদের বললাম। আশা করি বুঝতে পারছো যে আজকে আমি কোন বিষয়টি আলোচনা করতে যাচ্ছি। অনেকে মনে হয় বুঝতে পেরেছিলে যে আজকের পাঠের বিষয় কোরিয়া। আজকে আমরা কোরিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। শিখন ফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা কোরিয়ার ভৌগোলিক পরিচয় বর্ণনা করতে পারবে, কোরিয়ার আবহাওয়া কিরূপ বর্ণনা করতে পারবে, কোরিয়ার কৃষিপণ্য, শিল্প ও খনিজ সম্পদের নাম বর্ণনা করতে পারবে। এশিয়া মহাদেশের উত্তর পূর্ব কোণে কোরিয়া উপদ্বীপের অবস্থান। কোরিয়া দেশটি উত্তর হতে দক্ষিণ অঞ্চলের দূরত্ব প্রায় 1000 কিলোমিটার, অর্থাৎ কোরিয়ার দুই অংশের দূরত্ব 1000 কিলোমিটার। কোরিয়া দেশটির উত্তর দিকের সীমান্তের অধিকাংশই চীনের সঙ্গে সংযুক্ত, কিছু অংশ রাশিয়ার সঙ্গেও সংযুক্ত আছে। কখন কোরিয়া দুই অংশে বিভক্ত হয়ে যায় আমরা এবার জানবো সেটা।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কোরিয়া দুই ভাগে বিভক্ত হয়ে যায়, এর একটি দক্ষিণ কোরিয়া এবং অপরটি উত্তর কোরিয়া নামে পরিচিত। দুটো আইনসভার ছবি দেখতে পাচ্ছ, একটি হচ্ছে দক্ষিণ কোরিয়া কোরিয়া প্রজাতন্ত্র, অপরটি উত্তর কোরিয়া গণপ্রজাতন্ত্রী কোরিয়া। কোরিয়ার অধিকাংশ অঞ্চলই পর্বতময়, পশ্চিম ও দক্ষিণের অনেকটাই সমতল ভূমি। দুই অংশ মিলে কোরিয়ার দ্বীপের সংখ্যা প্রায় 3000। বিভিন্ন দ্বীপ তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ। একক কাজ, উত্তর ও দক্ষিণ কোরিয়ার রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা কিরূপ 3টি বাক্যে লিখবে। কোরিয়ায় 4 ধরনের ঋতু বিদ্যমান। কোরিয়ার আবহাওয়া সাধারণত দেখা যায় যে জুন, জুলাই, আগস্ট মাসে প্রচুর বৃষ্টিপাত হয়। সেপ্টেম্বর থেকে মার্চ পর্যন্ত শীত অনুভূত হয়। জোড়া জোড়ায় কাজ, কোরিয়ার ঋতু সম্পর্কে 4টি বাক্য লিখতে হবে। কোরিয়ার উল্লেখযোগ্য কৃষি পণ্যগুলো হলো ধান, বার্লি, বাঁধাকপি, আপেল, তামাক, আঙ্গুর ইত্যাদি। কোরিয়ার উল্লেখযোগ্য শিল্পগুলো হলো ইস্পাত, লৌহ, গাড়ি, রাসায়নিক তন্ত্র, সিমেন্ট, ইলেকট্রনিক্স সামগ্রী, জাহাজ, তামাক। কোরিয়ার খনিজ সম্পদ, প্রধান খনিজ সম্পদগুলো হলো সীসা, চুনাপাথর, গ্রানাইট, দস্তা, ট্যাংস্টন, লোহা, রূপা। একটা জিনিস লক্ষ্য করো তোমরা, দক্ষিণ কোরিয়ার মানুষ কোরিয়ানরা অর্থাৎ দক্ষিণ কোরিয়ানরা জাতিগতভাবে এক ভাষা গোষ্ঠীর অন্তর্ভুক্ত। শারীরিক গঠনের দিক দিয়ে চীন ও জাপানের মানুষের সাথে তাদের মিল রয়েছে। তোমরা চিত্র দেখলে বুঝতে পারবে তাদের শারীরিকভাবে খুবই মিল রয়েছে। দেখে মনে হবে যে তারা একই দেশে বসবাস করে বা একই জাতিগত ভাবে তারা একই, এরকম মনে হবে। মূল্যায়নে আমরা একটু দেখি তোমরা এতক্ষণ কি শিখলে। এশিয়া মহাদেশের কোথায় কোরিয়ার অবস্থান? কখন কোরিয়া বিভক্ত হয়ে যায়? 3, দক্ষিণ কোরিয়ার সরকারি নাম কি? কোরিয়ায় কয় ধরনের ঋতু বিদ্যমান? 2 কোরিয়া মিলে কোরিয়ার দ্বীপের সংখ্যা প্রায় কত? ওগুলো তোমরা বাসায় লিখে নিয়ে আসবে। বাড়ির কাজ তোমাদের আমরা দিচ্ছি না, তো এতক্ষণ আমার সঙ্গে ধৈর্য ধরে ক্লাস করার জন্য
সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল ওয়াহেদ, সহকারী শিক্ষক, দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, যশোর সেনানিবাস। আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সপ্তম শ্রেণী অধ্যায় 11 এশিয়ার কয়েকটি দেশ এই ক্লাসটি উপস্থাপন করছি। তোমরা দুটো পতাকা দেখতে পাচ্ছ এবং দুটো মানচিত্র দেখতে পাচ্ছ। নিশ্চয়ই ধারণা করতে পারছো যে আজকে আমি কি ক্লাস উপস্থাপন করতে যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়ার বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক। এবং মালয়েশিয়া নিয়েও আলোচনা করব। ফল এর পাঠ শেষে শিক্ষার্থীরা বাংলাদেশ ও মালয়েশিয়ার মিল অমিল কথাটা একটু ভুল আছে। এখানে বাংলাদেশ এবং মালয়েশিয়ার সম্পর্কে বর্ণনা করতে পারবে। মালয়েশিয়ার অবস্থান ও ভৌগোলিক বিবরণ বর্ণনা করতে পারবে। মালয়েশিয়ার অর্থনীতির উপর প্রভাব বিস্তারকারী উপাদানগুলোর বর্ণনা করতে পারবে। তুলনামূলক আলোচনা। আয়তন। বাংলাদেশ এবং মালয়েশিয়ার তুলনামূলক আলোচনা করা হয়েছে এখানে। আয়তনের দিক দিয়ে বাংলাদেশ 1,47,570 বর্গ কিলোমিটার, মালয়েশিয়া 3,29,758 বর্গ কিলোমিটার। জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের জনসংখ্যা 16 কোটি, মালয়েশিয়ার 2.2 কোটি। মাথাপিছু আয় 2014 সালের পরিসংখ্যান এখানে দেয়া আছে। বাংলাদেশে 1,190 মার্কিন ডলার, মালয়েশিয়া 10,600 মার্কিন ডলার। ধর্মের দিক দিয়ে বাংলাদেশে ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের লোকজন একত্রে বসবাস করে। মালয়েশিয়াও ইসলাম ধর্ম, চাইনিজ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য ধর্মের লোকজন একসাথে সহাবস্থান করে। বাংলাদেশের সাথে মালয়েশিয়ার কিরূপ সম্পর্ক সেটা এখন তোমাদের আমি জানাচ্ছি। বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়ার বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। মালয়েশিয়া বাংলাদেশের জন্য একটি বড় শ্রমবাজার। এখানে অধিক সংখ্যক লোকের কর্মসংস্থান হয়েছে। মালয়েশিয়া বাংলাদেশের ইপিজেডে অনেক অর্থ বিনিয়োগ করেছে। বাংলাদেশে যে ইপিজেড গুলো আছে সেখানে মালয়েশিয়া অনেক অর্থ বিনিয়োগ করেছে। মালয়েশিয়ায়ও বিভিন্ন ধর্মের সহাবস্থান লক্ষ্য করা যায়। তার মধ্যে 60% মালে অর্থাৎ ওরা মালয়েশিয়ান মুসলিম, তারা ওখানে বসবাস করে 60%। চাইনিজ মালয়েশিয়ান তারা 20%। বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য ধর্মের 12% লোক মালয়েশিয়া বসবাস করে। হিন্দু অর্থাৎ তামিলরা, ম্যাক্সিমামই তামিল, তারা এখানে 8% বসবাস করে। মালয়েশিয়ার বড় শহর ও রাজধানী। জর্জটাউন, কুয়ালালামপুর, কুচিং, ইপো। কুয়ালালামপুর মালয়েশিয়ার রাজধানী।
একক কাজ বাংলাদেশ ও মালয়েশিয়ার 3টি মিল ও 3টি অমিলের তালিকা করতে বলা হয়েছে। আসলে বাংলাদেশ এবং মালয়েশিয়ার 3টা তথ্য এখানে তোমরা লিখবে। যেমন আয়তন, লোক সংখ্যা, এরকম জাতীয়। এখানে তোমরা বাংলাদেশ এবং মালয়েশিয়ার মানচিত্র লক্ষ্য করছো। মালয়েশিয়ার অবস্থান, মালয়েশিয়ার উত্তরে দক্ষিণ চীন সাগর, দক্ষিণে সিঙ্গাপুর, পূর্বে ইন্দোনেশিয়া ও সেলিবিস সাগর এবং পশ্চিমে ভারত মহাসাগর, থাইল্যান্ড অবস্থিত। মালয়েশিয়ার রাজনৈতিক বিভাগ, মালয়েশিয়া 15টি প্রদেশে বিভক্ত। আন্তর্জাতিক সীমানা দেখতে পাচ্ছ তোমরা, এর ডট ডট গুলো, এটা হচ্ছে মালয়েশিয়ার সীমানা। মালয়েশিয়ার ভৌগোলিক অবস্থান এখানে আরো বিস্তারিত দেখতে পাচ্ছ। মালয়েশিয়ার পশ্চিমে বিশাল জলাভূমি, পূর্বে বালুময় অঞ্চল, মধ্যভাগে পর্বতশ্রেণী যা উত্তর দক্ষিণে বিস্তৃত। মালয়েশিয়া জোড়াজোড়ায় কাজ, মালয়েশিয়ার অবস্থান চিহ্নিত করে নিকটবর্তী 2টি দেশের নাম লিখতে হবে। তোমরা এটা বাসায় করবে। কর্মসংস্থান, মালয়েশিয়া যেহেতু কৃষি প্রধান দেশ, এখানে 50% লোক কৃষিকাজের সঙ্গে জড়িত, আর বাকি 50% অন্যান্য কাজের সঙ্গে জড়িত। প্রধান শিল্প পণ্যের মধ্যে রয়েছে রাবার, সার, চীনামাটি, সিরামিক পণ্য। মালয়েশিয়ার উল্লেখযোগ্য খনিজ সম্পদ টিন, লৌহ, পেট্রোল। মালয়েশিয়ার প্রধান সমুদ্র বন্দরগুলো হলো জর্জটাউন, ক্লাঙ্গো, পেনাং, কুচিং। তাহলে মালয়েশিয়ার প্রধান সমুদ্র বন্দর 4টি। দলীয় কাজ, মালয়েশিয়া মূলত কৃষি প্রধান না শিল্প প্রধান দেশ? আমাদের দেশের সাথে এ দেশের কি ধরনের অর্থনৈতিক সম্পর্ক রয়েছে আলোচনা করো। দেশটির যোগাযোগের মাধ্যম সড়কপথ, আকাশপথ যেটা বিমান বা বিমানপথ, রেলপথ। মূল্যায়নে পাশে যে পতাকাটি দেখতে পাচ্ছ ওটি কোন দেশের? নিশ্চয়ই বুঝতে পেরেছ। তো দেখি কোন দেশ? মালয়েশিয়া। দেশটির রাজধানীর নাম কি? ওই দেশটির রাজধানীর নাম কি? জর্জটাউন, কুচিং, ইপো, কুয়ালালামপুর। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কুয়ালালামপুর। তাহলে দেশটির রাজধানী অর্থাৎ মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর। দেশটির একটি সমুদ্র বন্দরের নাম বলবে। কুয়ালালামপুর, পেনাং,
ইপো সাবা কোনটি হবে নিশ্চয়ই বুঝতে পারছো। পেনাং। মালয়েশিয়া একটি ড্যাশ দেশ, শূন্যস্থান পূরণ করতে হবে। ক কৃষি প্রধান, শিল্প প্রধান, খনি প্রধান, খনিজ প্রধান। তাহলে কৃষি প্রধান, মালয়েশিয়া একটি কৃষি প্রধান দেশ। তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে, মালয়েশিয়ার যোগাযোগ ব্যবস্থা এবং সমুদ্র বন্দরগুলোর নাম লিখে নিয়ে আসবে। তাহলে বাড়ির কাজ মালয়েশিয়ার যোগাযোগ ব্যবস্থা এবং সমুদ্র বন্দরগুলোর নাম লিখে নিয়ে আসতে হবে। তোমরা ইচ্ছা করলে এই ক্লাসের কমেন্টসের ঘরেও ছবি দিতে পারো লেখার পর। তো প্রিয় ছাত্রছাত্রী, আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় চাইছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।